সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আওয়ামী লীগের কাউন্সিলের পর থেকেই চলমান রাজনৈতিক প্রক্রিয়া, নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়, আগামী দিনের নির্বাচন ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা চলছে এবং কাউন্সিলের যে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, নতুন নেতৃত্ব যারা উঠে এসেছেন তাদের চিন্তাভাবনা এগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে। আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব এবং তাদের রাজনৈতিক চিন্তাভাবনা এবং চলমান পরিস্থিতিকে তারা কিভাবে দেখছেন সে কথা শুনবো। শুরুতেই পরিচিত হচ্ছি, রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নতুন প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব নজরুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, স্বাগত আপনাকেও। শুরু করছি ডক্টর আব্দুর রাজ্জাক আপনার কাছ থেকে। নতুন নেতৃত্ব মানেই একটা নতুন প্রত্যাশা। আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বের আগেও পালন করেছেন, মন্ত্রী হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য আপনি নতুন নির্বাচিত হলেন। কাজেই এখন আপনার চিন্তাভাবনা বা আপনারা নতুন প্রেসিডিয়াম এই সরকারকে বা আগামী দিনের রাজনৈতিক প্রক্রিয়াকে কিভাবে এগিয়ে নিতে চান সেটা নিয়ে নানা কৌতূহল আছে। আপনার নিজের চিন্তা ভাবনাটা কি, বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন বা চ্যালেঞ্জগুলো কি আপনাদের সামনে? আপনাকে অনেক ধন্যবাদ জহরুল সাহেব। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন সম্প্রতি 22-23 তারিখে সমাপ্ত হয়েছে। আপনারা সবাই জানেন যা আওয়ামী লীগ এদেশের প্রাচীনতম রাজনৈতিক দল, পুরানো রাজনীতি, বৃহত্তম রাজনীতি। এই দলের অনেক ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের সকল প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমরা যেটা বলি এটা সাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এই বিষয়গুলোকে সামনে রেখে সকল আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সর্বোপরি একটা রক্তক্ষয়ী যুদ্ধ, 9 মাসের যুদ্ধের মাধ্যমে আমরা পৃথিবীর বুকে একটি জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। সেই যুদ্ধেও আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। কাজে এই দলের ঐতিহ্য অনেক। অতীতেও আমরা অনেক চ্যালেঞ্জ, আপনি যেটা বলেছেন, অনেক ইস্যু জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের, সেগুলোকে আমরা চিহ্নিত করেছি, সেগুলোকে আমরা প্রায়োরিটাইজ করেছি এবং তার ভিত্তিতে এই দল সবসময় এগুলো বাস্তবায়নের জন্য দলের যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে এই দল কাজ করেছে। তো এই যে সম্মেলন হলো, সম্মেলনে আমরা কি করি? সম্মেলনের মাধ্যমে আমরা দলকে আরো যুগোপযোগী করি, দলকে আধুনিক করি, দলকে আরো গতিশীল করতে চাই, দলের মধ্যে গতিমত আনা চাই, দলকে বেগবান করতে চাই। এবং দল বেগবান হবে কিভাবে? এই যে লক্ষ্য উদ্দেশ্য আছে এবং দলের যে দর্শন, আর্থসামাজিক এবং মানুষের কল্যাণ মঙ্গলে কি দর্শন নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা কিন্তু এই সম্মেলনের মাধ্যমে আমাদের ঘোষণাপত্র সেটিকে আমরা যোগাযোগী করি। তো সেখানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এগুলো আমরা নতুন করে লিখেছি। তারপরে আমরা আমাদের চ্যালেঞ্জগুলো, যেমন আমাদের সামনের দিনের কি চ্যালেঞ্জ, আমরা আগে বলেছিলাম 2009 সালে আমরা 8 সালের যে নির্বাচন, আমাদের নির্বাচনী ইশতেহার এবং আমরা জাতির সামনে একটা রূপকল্প দিয়েছিলাম। সেই রূপকল্পে আমরা বলেছিলাম যে আমরা দারিদ্র্য সীমার নিচে মানুষ, এটিকে অর্ধেকে নামিয়ে নিয়ে আসবো। আমরা যখন দায়িত্ব নেই তখন দারিদ্র্য সীমা মানুষ ছিল প্রায় 40 ভাগ, এটিকে আমরা 22 ভাগে নিয়ে আসছি। আমরা MDG গোল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের সাথে তাল মিলিয়ে আমরা বলেছিলাম 90-এর দশকের প্রথম দিকে যেটি 98, সেটাকে 28 ভাগে আমাদের আনতে হবে। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে দারিদ্র্য 22 ভাগ। আমরা এবার সাস্টেনেবল গোল এবং আমাদের যে রূপকল্প তার আলোকে আমরা বলছি 22 সালের মধ্যে বাংলাদেশের কে আমরা এটা ইতিমধ্যে নিম্ন মধ্যমায়ের দেশ, মধ্যম আয়ের দেশে রূপান্তর করব এবং বাংলাদেশের 21 সালের মধ্যে দারিদ্র্য সীমার নিচে মানুষ 13 ভাগে নামিয়ে নিয়ে আসব এবং অতি দারিদ্র্য সীমার নিচের মানুষের সংখ্যা এটাকে 8 ভাগে আমরা নামিয়ে আনতে চাই। এই যে আমাদের লক্ষ্যগুলো, এগুলো আমরা অর্জন করতে চাই। চ্যালেঞ্জগুলো বললাম, যেমন ক্লাইমেট চেঞ্জ, আমাদের জমি কমে যাচ্ছে, পানির স্তর কমে যাচ্ছে, প্রাকৃতিক সম্পদ কমে যাচ্ছে, এগুলো আমাদের পারসিস্টেন্ট চ্যালেঞ্জ। আমাদের ইমার্জিং চ্যালেঞ্জ ক্লাইমেট চেঞ্জ, তারপরে এই যে পলিউশন, এই নানান কিছু, এগুলোকে সামনে রেখে নতুন যে সম্ভাবনার দিকগুলো আছে, অপার সম্ভাবনার দেশ আমরা বলি, ব্লু ইকোনমি, আমরা বলছি সমুদ্রের যে সম্পদ, এগুলোকে আমরা কিভাবে করতে চাই, অবকাঠামোর উন্নয়ন কিভাবে করতে চাই, আর্থসামাজিক উন্নয়নে আমাদের কি কি চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ এবং ইস্যু, এগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলো মোকাবেলার জন্য আমরা এই সম্মেলনের মাধ্যমে
জাতির সামনে সেটা তুলে ধরেছি, এবং এগুলা আমি দায়িত্ব পেয়েছি প্রেসিডিয়াম সদস্য হিসাবে, একজন অন্যতম সদস্য হিসেবে আমি চেষ্টা করব আন্তরিকতা নিষ্ঠার সাথে অভিজ্ঞতার আলোকে এগুলো করার জন্য। জনাব হোসেন ভাই, এসব তো চ্যালেঞ্জ বটেই, কিন্তু আপনার দৃষ্টিতে বর্তমান বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি? উনি তো কিছু চ্যালেঞ্জকে আইডেন্টিফাই করেন। ঠিক আছে, ধন্যবাদ। প্রথমে আমি ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবকে শুভেচ্ছা জানাই যে উনি আওয়ামী লীগের প্রেসিডিয়ামে সদস্য হয়েছেন। আপনাকেও অভিনন্দন। সম্প্রতিকালেই আপনি স্থায়ী কমিটির সদস্য হয়েছেন, আপনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পুনর্নির্বাচিত আর কি, আমার নতুন। যাই হোক, এটা পলিসি মেকিং বডি আর কি, প্রেসিডিয়াম, এবং খুবই সর্বোচ্চ নীতি নির্ধারণী আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি। সেখানে রাজ্জাক ভাই সদস্য হয়েছেন। আমরা খুব খুশি আর কি যে তার মধ্যে একজন বিদ্বান মানুষ এবং বিবেচক মানুষ এ দায়িত্ব পেয়েছেন। নিশ্চয়ই যে কোনো বড় রাজনৈতিক দলের যে সম্মেলন হয়, সেই সম্মেলন থেকে নতুন কিছু আশা, কিছু উদ্দীপনা, কিছু আকাঙ্ক্ষা, এটা তো আসেই, সৃষ্টি হয় মানুষের মধ্যে। রাজাক ভাই যেসব সমস্যার কথা বললেন, যে ক্লাইমেট চেঞ্জ কিংবা আপনার পলিউশন, এগুলো কিন্তু জেনারেলি খুবই সঠিক জিনিস, এবং এগুলো মোকাবেলা করার কোনো বিকল্প নাই, করতেই হয় আর কি। তো সাধারণ মানুষের কাছে রাজনৈতিক বিবেচনায় গণতন্ত্র একটা বড় চ্যালেঞ্জ, সাধারণ মানুষের কাছে বিবেচনায় আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় চ্যালেঞ্জ, সাধারণ মানুষের কাছে তার দৈনন্দিন কর্মজীবনে, তার জীবন দিয়েতে এটা আপনার দ্রব্যমূল্য, এটা একটা বড় চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই বড় চ্যালেঞ্জ। এই সব কিছু নিশ্চয়ই আইন শৃঙ্খলা প্রশ্ন আসলে বড় সন্ত্রাস, জঙ্গিবাদ, এগুলো সবই আসে আর কি। আমি বলতেছি যে এই চ্যালেঞ্জগুলির মোকাবেলায় নতুন কোনো ভাবনা, এটা আমার বরঞ্চ খুব দুর্ভাগ্যজনক আর কি, যে আমরা যেটা দেখেছি আর কি, যে কোনো রাজনৈতিক দল নিশ্চয়ই, আমি বলি যে এটা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি না, আমি বলি যে জনগণের সেবা করার জন্য বা দেশের কল্যাণ করার জন্য দায়িত্ব পাওয়া, এটা একটা মস্ত বড়, এটা তফাৎটা এখানে আর কি, যে আমরা এটা ক্ষমতায় যাওয়া বলি না, আমরা বলি একটা দায়িত্ব পাওয়া আর কি, যে জনগণ এবং দেশের কল্যাণ করার সুযোগ বা দায়িত্ব পাওয়া আর কি। সেই দায়িত্বে যারা আছেন এখন, তারা জনগণের আকাঙ্ক্ষা, শুধুই দারিদ্র বিমোচন জনগণের আকাঙ্ক্ষা না, নিশ্চয়ই এটা খুব বড় আকাঙ্ক্ষা, কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা যথেষ্ট না। আমি বলছি যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেটাও কিন্তু একটা বড় জিনিস আর কি। মানুষের নিশ্চিন্তে বেঁচে থাকা, আপনি জঙ্গিবাদ বলেন, সন্ত্রাস বলেন, কিংবা ধরেন বিভিন্ন ধরনের যে ধরনের নিপীড়ন চলছে মানুষের উপর, সেটা মিথ্যা মামলা দিয়েই বলেন, বা আইন শৃঙ্খলা বাহিনীর অন্যায় আচরণ বলেন, বা কোনো রাজনৈতিক দলের শক্তি প্রয়োগের বলেন, এগুলো কিন্তু জনগণের সামনে বড় চ্যালেঞ্জ আর কি, যে জনগণ এখান থেকে মুক্তি চায়। কারণ আপনি যদি একজনকে, জেলখানা তো খাবার দেওয়া হয়, জেলখানাও রোগে চিকিৎসা দেওয়া হয়, জেলখানাতেও গোসল করার জন্য পানি দেওয়া হয়, জেলখানায় অনেক গরিব মানুষের যা নাই সেই সুযোগ সুবিধা জেলখানায় আছে, কিন্তু তাই বলে তো কেউ বলবে না আর কি যে আমি জেলখানায় যেতে চাই। নো, সেখানে স্বাধীনতা নাই, সেখানে তার বিকাশের সুযোগ নাই। সেই সুযোগটা সৃষ্টি করার, সেই সুযোগটা নিশ্চিত করার ব্যাপারে আমরা কাউন্সিল থেকে নতুন কোনো দিকদর্শন দেখলাম না, বরঞ্চ আমরা শুনলাম বলতে যে কোনো মূল্যে আবার ক্ষমতায় যেতে হবে, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমার বিবেচনায় এই কথাগুলি খুব গণতান্ত্রিক কথা না, কারণ আমি আপনি কে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া না দেওয়ার, এই ক্ষমতা জনগণের হাতে। জনগণকে সুযোগ যদি দেওয়া হয় অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণ নিশ্চিত করবে কে আসবে। আর কাউকে আসতে দেওয়া হবে না, এটাও কোনো হবে না, বরঞ্চ এটা বলা যায় যে আমরা এমনভাবে কাজ করব, আমরা এমনভাবে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব যাতে করে বিএনপি ক্ষমতা আসতে যেন না পারে। এটা ইন্টারপ্রিটেশনটা এরকম ভাব না, আপনি যেভাবে নিচ্ছেন এটার উল্টা ইন্টারপ্রিটেশন হতে পারত কিনা? আপনি তো বললেন হয়তো এটাই যে আমরা এমন কাজই করব জনগণ যাতে আমাদেরকে নির্বাচিত করে, আপনাদের সেটা ইন্টারপ্রিটেশনের জন্য অপেক্ষা না, সেই কথাটাই বলা দরকার। কিন্তু যখন আপনি বলবেন আর কি যে আপনি আমাকে এখানে এই বিল্ডিং এ ঢুকতে দিবেন না, তখন তো আপনি এই কথাটা এখানে একটা শেষ হয়ে গেল তো কথা আর কি, এবং এই আপনার এই কথার মধ্যে গণতন্ত্র নাই। দ্যাট ইজ দি প্রবলেম। আমরা ডক্টর রাজ্জাক,
আপনারা এই যে উনি তো কথাগুলো বললেন, এগুলো আপনি বলবেন, ওনার কনসার্নগুলোকে আপনি চ্যালেঞ্জ মনে করেন কিনা। দ্বিতীয় কথা হলো যে এই যে নির্বাচনের প্রসঙ্গটা আসছে, ঘুরে ফিরে এসেছে, এবং এই কমিটি, এই কাউন্সিল মনে হচ্ছে যেন আওয়ামী লীগকে একটা নির্বাচনমুখী একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যে একটা নতুন চ্যালেঞ্জ বলতে যা বোঝায় যে আগামী 2019 সালে যে নির্বাচন, যেটা শিডিউল্ড, সেই নির্বাচনকে সামনে রেখে আপনাদের সকল চিন্তা ভাবনা, কর্মকাণ্ড পরিচালিত হবে বলে আপাতত দৃষ্টি মনে হচ্ছে। নজরুল ভাই একজন সিনিয়র রাজনীতিবিদ বাংলাদেশের, উনি যে কথাগুলো বলেছে অনেকগুলোর সাথে আমি খুবই একমত। আমি যে কথাগুলো বলেছি যে আমরা এই আমাদের প্রথম মেয়াদে আমরা 5 বছর ক্ষমতায় ছিলাম, দ্বিতীয় মেয়াদে 3 বছর ক্ষমতায়, প্রায় 3 বছর। এই 8 বছরে আমাদের অর্জন অসাধারণ, আমাদের সাফল্য অনেক, সবই দৃশ্যমান। অর্থনীতির সকল ক্ষেত্রে, অবকাঠামো, জ্বালানি, কৃষি উৎপাদন বৃদ্ধি, বিদ্যুতের উৎপাদন, স্কুল, কলেজ, স্বাস্থ্য ক্ষেত্রে আমরা কিন্তু এটার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। এটা অব্যাহত রাখতে হলে আমরাই ক্ষমতায় আসি বা ওনারাই আসুক, দেশে, আমি ওনার সাথে একমত, দেশে শান্তিপূর্ণ পরিবেশ থাকা দরকার, রাজনীতিতে একটা স্থিতিশীলতা দরকার, একটা গণতান্ত্রিক পরিবেশ। সেটি হলো গণতান্ত্রিক যে রীতিনীতি, মূল্যবোধ, সকল মানুষকে কথা বলার সুযোগ দেওয়া, আপনাদের মিডিয়া এটার স্বাধীনতা, এবং মিডিয়া যেন খোলামেলা সব কথা বলতে পারে, তুলে ধরতে পারে, বিচার বিভাগের স্বাধীনতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো সবই কিন্তু উন্নয়নের জন্য পূর্বশর্ত। আমি ওনার সাথে খুবই একমত। কিন্তু এ কথাও ভুললে চলবে না, রাজনীতির অস্থিরতা কে আনছে, দেশে কে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, কে অরাজকতা সৃষ্টি করতে চায়, কে মানুষের মধ্যে নৈরাশ্য সৃষ্টি করে সন্ত্রাস, সহিংসতা দিয়ে ক্ষমতায় আসতে চায়। আমরা এ দেশে কি দেখেছি যে বাসের মধ্যে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, কিভাবে করার জন্য, একটা হরতালকে বাস্তবায়ন করার জন্য, হরতাল পালনে মানুষকে বাধ্য করার জন্য, অবরোধের নামে, হরতালের নামে ঘরবাড়িতে আগুন দেওয়া হয়, ভ্যানের মধ্যে বাচ্চা রেখে ভ্যানওয়ালা গেছে, সে ভ্যান নিয়ে বেরোলো কেন, এই অপরাধে ভ্যানের মধ্যে আগুন দিয়ে শিশুকে হত্যা করা হয়েছে। অন্তঃসত্ত্বা মা, তাকে হত্যা করা হয়েছে। অন্তঃসত্ত্বা মা মনোয়ারা রংপুর থেকে, নীলফামারী কোথায় থেকে আসছিল, সেই গাড়ির মধ্যে আগুন দিয়ে। ডাক্তার দম্পতি নারায়ণগঞ্জ থেকে আসছিল, তাদের 9 বছর 11 বছরের মেয়েকে, অবলা মেয়েকে, তাদের আগুন দিয়ে দগ্ধ করা হয়েছে। এই যে পরিবেশ, যারা এটা সৃষ্টি করবে দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য, দেশের শান্তির জন্য, আমি আপনাকে জিজ্ঞাসা করি, মামলা হবে না? সেই মামলা কি অকারণে মামলা বা বিনা কারণে? সুনির্দিষ্ট কারণেই তো মামলা হয়েছে। দেশের উন্নয়নের জন্য তো অরাজকতা সৃষ্টি করা, আর সেটা সরকার চোখ বুজে দেখবে, সেটা তো হতে পারে না। আরেকটা জিনিস উনি বলেছেন যে এরকম দেশের গণতন্ত্র, একটা, আমি বলি যে গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্র আছে, গত নির্বাচনে ওনারা আসেন নাই, সেটা ওনারা একটা ভুল করেছেন। এটার কৌশলগত ভুল, এরকম ভুল যে কোনো রাজনৈতিক দল করতে পারে। এই দেশে আমি ছাত্র জীবন থেকেই দেখেছি, 71-70-এর যে নির্বাচন, সেই নির্বাচন ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, পাকিস্তানিদের দুঃশাসন, পাকিস্তানিদের শোষণ শাসনের বিরুদ্ধে এদেশের মানুষের একটা স্বাধিকার প্রতিষ্ঠার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটা গণরায়ের মতো, একটা রেফারেন্ডামের মতো। সেই রেফারেন্ডামে মৌলানা ভাসানীর মতো প্রবীণ নেতা, উনি কিন্তু নির্বাচন অংশগ্রহণ করেন নাই। উনি কি স্লোগান নিয়ে নামলেন? ভোটের আগে ভাত চাই, আগে ভাত দাও তারপরে ভোট হবে। যদি ওই নির্বাচনে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিব ক্ষমতায় না যেতেন, তাহলে কিন্তু বাংলাদেশ স্বাধীন হতো না, এই জাতি ঐক্যবদ্ধ হতো না। আমি কাজেই বলছি যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু গণতন্ত্রের নামে অরাজকতা হবে না। আমরা ধর্মে বিশ্বাস করি, ধর্মের নামে সহিংসতা করবে, জঙ্গিবাদ সৃষ্টি করবে, মানুষ হত্যা করবে, সেটা হতে পারে না। কাজেই আমি বলছি যে আমরা এই সম্মেলনে সবচেয়ে দুঃখজনক, উনি যেটা বলছেন এটা আপনাকে শুনতেই হবে, যে আমরা এই সম্মেলনের মাধ্যমে বলছি যে কোনো মূল্যে আমাদের ক্ষমতায় আসতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছিলেন, আমি একটা ঘটনা বলি, সেখানে সবাই ক্ল্যাপ দিচ্ছে, স্বাভাবিকভাবেই দেয়। আমাদের নেত্রী বলছেন যে আমার মিটিংয়ে দাঁড়িয়ে আমার সামনে ক্ল্যাপ দিলে হবে না, আপনাদেরকে জনগণের সামনে যেতে হবে, জনগণকে বোঝাতে হবে আমরা যে উন্নয়ন করেছি, আমরা যে মানুষের কল্যাণ মঙ্গল করতে চাই, এগুলো তুলে ধরে মানুষকে আমাদের প্রতি আস্থা আনতে হবে। মানুষ যেন বোঝে আপনারা মানুষ তাদের কল্যাণ করতে চান।
আমরা তো এটা বলি নাই যে আমরা যে কোনো মূল্যে ক্ষমতায় যাব। আমরা তো কর্মীদেরকে উদ্দীপ্ত করার জন্য হবে না, হ্যাঁ কর্মীদের দেওয়া হবে না, এটার কনোটেশনটা এইভাবে কর্মীদেরকে উদ্দীপ্ত করার জন্য, উজ্জীবিত করার জন্য তো আমরা এরকম তেজস্বী বক্তৃতা দেই, আপনারা মাঠে যাবেন, মানুষের সাথে কাজ করবেন, প্রচার করবেন। কোন পত্রিকায়? যে অনেক পত্রিকায়। না না না, এটা কোন পত্রিকায় এই হেডিং আমি জানি না, উনিও সাংবাদিক। কোন পত্রিকায় আমরা যে কোনো মূল্যে ক্ষমতায় আসব, এটা গণতন্ত্রের ভাষা না, গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সম্পূর্ণ বিরোধী। এটাই যদি আর কোনো কথা থাকে না। তো নির্বাচনকে আপনারা আওয়ামী লীগকে দেখছেন যে তারা একটা নির্বাচনমুখী চিন্তা নিয়ে তারা, বলি আপনাকে, আমি শেষ থেকে শুরু করি আর কি, যে নির্বাচনে না যাওয়াটা ভুল আর কি, এটা মৌলানা ভাসানের ওই দৃষ্টান্ত দিয়ে রাজ্জাক ভাই বোঝানোর চেষ্টা করেছেন আর কি। কেউ কেউ তো বলে আর কি যে তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ক্রমে উনি এটা করেছেন যাতে করে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে মাঠে এবং বেশিরভাগ সেটা আওয়ামী লীগ বিজয়ী হয়, এবং সেটি হয়েছে। বরঞ্চ যদি অন্য দলগুলির মৌলানা ভাসানীরা যদি অংশগ্রহণ করতো তাহলে ভোট ডিভাইডেড হলে বরঞ্চ যে 167র মধ্যে 100 আরো কেউ হয়তো জিতে যেতে পারতো। উনি তো হয়তো ওই মানে ওটা না করার দ্বারা আওয়ামী লীগকে বা একটা দলকে বিজয়ী হতে সহযোগিতা করেছে, হতে পারে, আমি জানি না। যাই হোক, এটা আমরা তো দেখেছি চোখের সামনে। এনিওয়ে, না আপনি ব্যাখ্যাই, যাই হোক। আরেকটা হলো যে নির্বাচনে না যাওয়া যেমন ভুল, অনেক সময় নির্বাচনে যাওয়াও তো ভুল হয়। যেমন 1986 সালের নির্বাচনে যদি আওয়ামী লীগ না যেত, যে নির্বাচনে যাওয়ার জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ভেঙে গেল, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বাসদ, তারা বের হয়ে গেল, আলাদা 5 দলীয় জোট করলো। সেই নির্বাচনে না গেলে তো এরশাদের পতন তো 1986 সালে হয়। তারা নির্বাচনে যায়, এরশাদ এই স্বৈরাচারী সরকারকে এক্সটেনশন দিল এবং শেষ পর্যন্ত পদত্যাগ করে বাইরে আসলো। তার মানে কি? তার মানে নির্বাচনে না যাওয়াটাও যেমন রাজনৈতিক ভুল অনেক সময় হয়, নির্বাচনে যাওয়া অনেক সময় রাজনৈতিক হতে পারে, আমি দ্বিমত করি, হতে পারে আর কি। এটা তো ইতিহাস বলবে, ইতিহাস বলবে যে 1986 সালে নির্বাচনে না যাওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে আবির্ভূত হলেন এবং সেটা বিএনপিকে 91তে ক্ষমতায় নিয়ে গেছে। কে জানে যে 2014 সালের যে পাতানো নির্বাচন, সেটাতে না যাওয়ার জন্য একদিন আমরা আবার পুরস্কৃত হব না, কে জানে? এটা ইতিহাস বলবে। কাজেই আমরা ওটা রাজনৈতিক কৌশলে ভুল ছিল বা শুদ্ধ, এটা প্রমাণের সময় এখন আসে নাই। 1, 2 নম্বর, আমি জাকবের সঙ্গে একমত, ধর্মের নামে সন্ত্রাস উচিত না, এমনকি কোনো আন্দোলনের নামে কাউকে পুড়িয়া মারা বা কিছুগুলো উচিত না। এই পুড়ায় মারার দৃষ্টান্ত সাম্প্রতিক না, আরো আগে তত্ত্বাবধায়ক সরকারের যখন আন্দোলন চলতেছিল সেই সময়ও কিন্তু বাসে মানুষ পুড়ায় মারার দৃষ্টান্ত আছে, এবং সেটা নিয়ে মামলা রায় হয়েছে যে যাদেরকে অভিযুক্ত করা হচ্ছিল তারা দায়ী না। এখন যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে এসব ঘটনার জন্য, বেগম খালেদা জিয়া আসামি যাত্রাবাড়িতে বাসে আগুন দেওয়ার জন্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসামি বিএনপি অফিসের সামনে বা সিটি কর্পোরেশনের বাসে ময়লাবাহী বাসে গাড়িতে আগুন দেওয়ার জন্য। এগুলো সাধারণ মানুষ বিশ্বাস, কিন্তু আবার সাবির হোসেন চৌধুরী সেগুলো বিশ্বাস করে না। আমি বলতেছি যে আমরা কি অপরাধ কেউ করলে পরে তার জন্য সাজা হবে, তার জন্য মামলা হবে, এতে নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু প্রশ্ন হয়েছে যে অস্বাভাবিক কিছু ঘটনা আর কি, যে আপনি একটা অভিযোগের জন্য অমুক 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 আসামি এবং আরো 300 জন। আপনাকে আমি খালি একটা দৃষ্টান্ত বলে দিই। আমি সচিবালয়ের পাশে মোটরসাইকেল দিয়ে 2 জন লোক যাওয়ার সময় সচিবালয়ের হোম মিনিস্ট্রির ওখানে বোমা নিক্ষেপ করেছে, এটা একটা অভিযোগ হলো। অভিযোগে যে 2 জন মোটরসাইকেল চালক এটা করেছে তাদেরকে আজ পর্যন্ত পাওয়া যায় নাই, অজ্ঞাতনামা বলা হয়েছে, এবং তাদের এখনো গ্রেপ্তারও করা হয় নাই, তাদেরকে পাওয়া যায় নাই, তাদের নামও জানা যায় নাই। কিন্তু কারা তাদেরকে অর্থ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করেছে বা উৎসাহিত করেছে এটা কিন্তু সরকার জানে, এবং জানে মামলা করেছে, এবং তার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আছে, বিএনপির ভাইস চেয়ারম্যান, মহাসচিব সবাই আছে। একটা বিরতি সময় এটা হয়, এটা কখনো দুরাজ যাক। আমরা তো যখনই এই ধরনের একটা আলোচনা হয় রাজনীতিতে, তর্ক বিতর্ক, ব্লেম গেমিং, ইতিহাসের নানা চ্যাপ্টার থেকে তথ্য উপাত্ত তুলে ধরা, এটা স্বাভাবিক ঘটনাটা থাকবেই। কিন্তু আমরা কি কেন লুক ফরওয়ার্ড, আমরা কি সামনের দিনে ধরেন 2016 নভেম্বর থেকে পরবর্তী দিনগুলোর কথা কল্পনা করতে পারি যে সামনে চ্যালেঞ্জেসগুলো কি? যেমন একটা ইলেকশন কমিশন, সেটা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে, সেটা পুনর্গঠনের ব্যাপার আছে।
একটা নতুন নির্বাচনের কথা ভাবছে সবাই, আপনারাও সেই নির্বাচনমুখী দলীয় নেত্রী, সে কথাই বলেছেন আপনাদেরকে। বিএনপিও গত নির্বাচনে যায়নি, সেটা স্ট্র্যাটেজিক ভুল না শুদ্ধ সেটা ওনারা সিদ্ধান্ত নেবে সময়ের উপরে, সেটা বলছেন। তারাও একটা নির্বাচন আশা করে আছেন। তো সেদিকে কোনো প্রস্তুতি চিন্তাভাবনা কি দুই দলের বা সামগ্রিকভাবে কোনো চিন্তাভাবনা কি দেখতে পান কিনা সমাজে? আমরা কিন্তু সবসময়ই বলেছি যে দেশে আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, সকলের নিকট গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই। আপনি যদি 2014 আগে 2013-তে দেখেন, এই হেফাজতের এইরকম আন্দোলন, গাড়ি পুড়িয়ে দেওয়া, এইরকম বায়তুল মোকাররমের কোরআনের দোকানে পর্যন্ত আগুন দিয়ে, সেই আন্দোলনে এই দেশে অনেক বড় রাজনৈতিক দল বিএনপিকে অংশগ্রহণ করা নির্দেশ দিচ্ছে কর্মীদেরকে, তোমরা গিয়ে হেফাজতের সাথে অংশগ্রহণ করো। আমাদের এরশাদ সাহেব একসময় স্বৈরাচার, উনিও কিন্তু ফ্রিজের পানি নিয়ে, ঠান্ডা পানি নিয়ে হাজির হয়েছে হেফাজতের জন্য। এত কিছুর পরেও আমরা বারবার বলছি যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাই, এবং আমাদের নেত্রী ওনাদের দলের নেত্রীকে টেলিফোন করে 38 মিনিট কথা বলেছে যে আপনি হরতালের, এই অবরোধের, এই সন্ত্রাসের পথ ছেড়ে, নাশকতার পথ ছেড়ে আসেন, আলোচনা করে একটা সুষ্ঠু নির্বাচন করি। উনি হরতাল বাতিল করেন নাই এবং এই সন্ত্রাসের, নাশকতার পথেই ছিলেন। তারপরও আমরা বলেছিলাম যে আমরা এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার করি যেখানে আপনাদের রিপ্রেজেন্টেশন থাকবে, যেখানে হোম মিনিস্ট্রিও দরকার হলে আপনাদের দিব, সকল দলকে নিয়ে। তারপরেও কিন্তু ওনারা নির্বাচন করেন নাই। যদি ওই নির্বাচনে ওনারা আসতেন, এই ধরনের একটা অন্তর্বর্তী নির্বাচন পরিচালনা করে কে? নির্বাচন কমিশন। এটা বাস্তবায়ন করে মাঠের ডিসি, ইউনো, ওসি, এরা কি আওয়ামী লীগ করে? 300 নির্বাচন অফিসার, 300 ওনাদের সময় তাদের হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এবং সবাই দলীয় ভিত্তিতে এটা হয়েছিল। তারা কিন্তু এখনো আছে। নির্বাচন এখন আমাদের পক্ষে কাজ করে, কিন্তু নির্বাচনের 3 মাস 6 মাস আগে 80% আপনার এই আমলারা এবং সরকারি কর্মকর্তারা তারা নিরপেক্ষ হয়ে যায়। এবং যে পরিবেশ ছিল, এরা কি আমাদের কথা শুনতো? এরকম একটা অন্তর্বর্তীকারী সরকার হলে তার কক্সবাজারে পোস্টিং, পিরিজপুরের আপনার ওই কোন থানায় পোস্টিং, ঝালকাঠির ইয়েতে, এই সমস্ত আমলারা কারো কথা শুনতো? একটা নিরপেক্ষ নির্বাচন হইতো। আমি এখনো বিশ্বাস করি আমরা যে প্রস্তুতি নিচ্ছি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবেই, আমরা কাউকে ছোট করে দেখছি না। আমরা জানি নির্বাচন হলে মানুষ স্বাধীনভাবে ভোট দিবে এবং তারা আমার কথায় ভোট দিবে না, তারা তাদের নিজস্ব চিন্তা চেতনা থেকে আমাদের মূল্যায়ন করবে। তারা এই দেশের মানুষ খুবই সচেতন। আপনি 1952 যখন আওয়ামী লীগ হলো, আওয়ামী লীগ মুসলিম লীগের বিরুদ্ধে, তখন মুসলিম লীগের বিরুদ্ধে বলা মানে ইসলামের বিরুদ্ধে বলা, যে মুসলিম লীগের বিরুদ্ধে বলে ইসলামের, ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, পাকিস্তানের। সেই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক সাইকেল দিয়া লিফলেট বিতরণ করে সে বিপুল ভোটে বিজয়ী হয়েছিল। কাজেই নির্বাচন, সরকারের ক্ষমতায় থাকলে নির্বাচনকে ওইভাবে একটা নির্বাচনে দেশে গণজোয়ার আসে, এবং সেই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা এটা প্রশাসনের পক্ষে অনেক কঠিন কাজ। ওনারাও চেষ্টা করে পারে নাই, আমরাও পারতাম না। ওনাদের বলি যে ওনাদের ভুল আমি বলবো না, ভুল এই যে জামাত একটা সন্ত্রাস দল, স্বাধীনতা বিরোধী, এখনো স্বাধীনতায় বিশ্বাস করে না, এখনো জাতির কাছে কোনোদিন ক্ষমা চায় নাই। ধর্ষণ, পুরানো, তারপরে স্বাধীনতা যুদ্ধের সময় যে অত্যাচার, নির্যাতন তারা করেছে, সেই দল ছেড়ে আসুক না, সেটা নির্বাচন ওনারা করুক, দেখেন কি হয়। একটা প্রতিশ্রুতি আছে, মানে যে আওয়ামী লীগ নিজেরা প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য, এবং তারাও চায় যে একটা প্রতিযোগিতামূলক একটা নির্বাচন সকলের নিকট গ্রহণযোগ্য, সকলের কাছে গ্রহণযোগ্য। ঠিক আছে, কারণ আমরা আমাদের কাউন্সিলে আমাদের নেত্রীর এই বক্তব্য শুনেছি যে কোনো প্রশ্নবোধক নির্বাচন উনি আর চান না। ঠিক আছে, ওকে। রাজাক ভাই বললেন যে ঠান্ডা পানি খাওয়াইছে যে এরশাদ সাহেব আর কি, স্বৈরাচার, তারা তো এখন তাদের মন্ত্রিসভার সদস্য, এবং এরশাদ সাহেব নিজে হইলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত। ঠান্ডা পানি দেশের অস্তিত্বেই বিশ্বাস করে না, ঠান্ডা পানি না, আমরা কেন শেষছি না স্বৈরাচারের। আমরা বলি যেটা, সেটা হলো যে স্বৈরাচার, রাজাকার দুইটাই খারাপ, এবং আমরা যখন একসাথে আন্দোলন সংগ্রাম করছিলাম, না না, আপনি এখানে মাপার প্রশ্ন না, বলতেছি যে আপনি কতখানি দুর্গন্ধ কার গায়ে সেটা তো অন্য কথা আর কি। নিশ্চয়ই স্বাধীনতা বিরোধীদের গায়ে দুর্গন্ধ বেশি, যে কোনো অন্য অপরাধীর চেয়ে, কোনো সন্দেহ নাই।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদেরকে নিয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন তো আপনারাই করছেন প্রথম, নির্বাচনও করছেন প্রথম, এবং মতিউর রহমান নিজামীকে পাশে নিয়ে প্রেস কনফারেন্স করেন না আপনারা? করেছেন তো। যাই হোক, এগুলো আমি একটা, আপনি যেটা প্রথম বলতেছিলেন যে পুরানা না সামনের দিকে আগায় যাওয়া, আমি যেটা বলতে চাই যে আপনার 100 বার জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এরকম একটা পরিস্থিতি থাকলে তো নির্বাচনে যেতে কোনো বাধা নেই। কারণ বিএনপি তো একটা জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি যে নির্বাচন ছাড়া আর কোনো পথে রাষ্ট্র পরিচালনা যারা দায়িত্ব পালন করবে তাদের পরিবর্তন সম্ভব না। এর কোনো ষড়যন্ত্র, কোনো আতাত, কোনো রকম নীল নকশা, এগুলেন একটা মন্দ কাজ, এটা হওয়া উচিত না। উচিত যেটা সেটা হলো নির্বাচন হবে। আপনি দেখেন যুক্তফ্রন্টের নির্বাচনের সময় খালেক নেওয়াজ হারায় দিল নুরুল আমিনকে, বিশ্বাস করা যায় না আর কি। কিন্তু তখন কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কারো প্রশ্ন ছিল না। তখন নির্বাচন অ্যাজ এরকম কমিশনও না, প্রশাসন করত। তারপরেও কিন্তু এটা প্রশ্ন তুলে নাই। ভারতবর্ষে আপনার সেখানে নির্বাচন হয় 1 মাস জুড়ে, তারও বেশ কতদিন পরে আপনার সেখানে নির্বাচনের ফল ঘোষণা হয়, কেউ প্রশ্ন তুলে না আর কি। এক ট্রাম্প ছাড়া আমেরিকার নির্বাচনে আর কেউ প্রশ্ন তুলে নাই। কিন্তু প্রশ্ন যেটা সেটা আমাদের এখানে এই প্রশ্ন দেখলেন কি মিছামিছি আসতেছে। আল গোরের নির্বাচনে কিন্তু নজরুল ভাই ফ্লোরিডার, এটা খালি শুধু ফ্লোরিডার ব্যাপারে একটু কথা আমি বলতেছি যে আমার বলতেছে যে জেনারেলি না, আমি বলতেছি জেনারেলি কোনো অভিযোগ নাই। আমরা কিন্তু আমাদের এখানে প্রতিনিয়ত অভিযোগ হচ্ছে। আমরা একটা সার্চ কমিটি করে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এখন মানুষ বলে যে সার্চ কমিটির দায়িত্ব ছিল খুঁজে ভালো মানুষ বের করা, যোগ্য মানুষ বের করা, সাহসী মানুষ বের করা, আইনের প্রতি অনুগত থাকবে, কোনো দল বা ব্যক্তির প্রতি অনুগত থাকবে না এমন লোক বের করা। কিন্তু সার্চ করে তারা এমন লোক বের করছে আর কি যাদের মেরুদণ্ডে হার নাই, যাদের কোনো নীতিবোধ নাই, যাদের মাথা বন্ধক দেওয়া, যারা ভয় পায় সরকারি প্রশাসনকে, যাদের কথা সরকার শুনেও না। আবার আমরা মনে করি যে নির্বাচন কমিশন খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা আমি রাজাক ভাইয়ের সঙ্গে যে কেউ সরকারে থাকুক, আপনি বলেন আপনি হোম মিনিস্ট্রি দিতে চেয়েছেন আমাদের একটু, আপনি বলেন তো, আপনি তো মন্ত্রীও ছিলেন। বাংলাদেশের যে সংবিধান, সে সংবিধানে সমস্ত ক্ষমতার আধার হলো প্রধানমন্ত্রী। কোন মন্ত্রীর বাবার ক্ষমতা আছে কোন সচিবকে পরিবর্তন করা? পারবে না। সেটা আমি আপনার সাথে পারবে একমত। আর সচিবকে যদি পরিবর্তন না করতে পারেন, মন্ত্রী কাকে বলবে যে তোমার ওই ডিসি খারাপ কাজ করতেছে, তাকে সরাও? পারবে? এমনকি একটা পিয়নকেও তো পারবে না। আপনার হোম মিনিস্ট্রি বানাবেন, আমার আইজিপি আমার কথা শুনবে না, আমি তো আইজিপিকে বদলাতে পারবো না প্রধানমন্ত্রী অনুমোদন ছাড়া, আমি তো কমিশনারকে বদলাতে পারবো না এস্টাবলিশমেন্টের। আগামী দিনে একটা ইলেকশন কমিশন শক্তিশালী। সেই জন্য আমি বলতেছি যেটা সেটা হলো যে আমরা যে কারণে যাই নাই, এগুলো আলোচনা করলে অনেক যুক্তি বলতে পারবো আমরা। আমরা খালি নিশ্চিত যদি হতে পারতাম যে নির্বাচনটা নিরপেক্ষ হবে, তাহলে নিশ্চয়ই আমরা, কারণ আমরা তো নির্বাচনমুখী দল, আমরা এখনো কি যাচ্ছি, আমরা তো নির্বাচনই যাচ্ছি। এবং আমরা এখনো মনে করি যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন যদি হয়, আর দল নিরপেক্ষ পরিবেশে যদি একটা নির্বাচনের ব্যবস্থা হয় আর কি, নিশ্চয়ই সেখানে যাবো আমরা। এবং আমরা এটা পরিষ্কার বলতে চাই আর কি, জনগণ যদি, আপনারা অনেক উন্নয়ন করেছেন বলতেছেন, আপনারা এগ্রিড, এই কারণে জনগণ আপনাদের বেশি ভোট যদি দেয়, আপনারা আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। কিন্তু জনগণ যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আমাদেরকে দেয় কিংবা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে দেয়, তাহলে আমরা যাবো রাষ্ট্র পরিচালনায়। 2001 সালে আপনাদের দিছি আমরা, ঠিক আছে, ক্ষমতা ছেড়ে দিছি না। 1 তারিখে অক্টোবরের নির্বাচন হয়েছে, 6 তারিখে আপনারা শপথ নিয়েছেন। ঠিক আছে, 2001 সালে আপনি ঠিকই আছে। এটা আপনি এটা নিয়ে আমি ওই কোনো তর্কে যেতে চাই না যে নির্বাচনের পরে 91 বা 2001-এর পরে কে বলেছে কি, 96-এর পরে কি বলেছে ইত্যাদি, এগুলেন না। আমরা সামনের দিকে দেখতে হবে আর কি। সামনের দিকে দেখার জন্য স্ট্রেট একটা যথার্থই নিরপেক্ষ, যোগ্য, সাহসী একটা নির্বাচন কমিশন দরকার আমাদের, যারা দেশের সংবিধান এবং প্রচলিত আইন ছাড়া আর কিছুকে মানবে না। ওকে, 1। 2 নম্বর হলো নির্বাচনকালে যেহেতু নির্বাচন কমিশন একাই নির্বাচন পরিচালনা করতে পারে না, প্রশাসনের সহযোগিতা নিতে হয় সর্বত্র, যেটা রাজাক ভাই বললেন আর কি। সে কারণে ওই প্রশাসন যাদের অধীন যে সরকারে, সেই সরকারটা দল নিরপেক্ষ হওয়া দরকার। কারণ দল নিরপেক্ষ না হলে নিরপেক্ষ আসলে হয় না কেউ। দল নিরপেক্ষ না হইলে, আমি বলতেছি দল নিরপেক্ষ না হলে, রাজা ভাইকে দিলে বড় হবে না, কারণ ওনা আওয়ামী লীগের প্রতি তার আনুগত্য থাকবেই। আমাকে দিলে হবে না, কারণ আমি বিএনপির প্রতি আনুগত্য থাকবই। সেজন্য এমন লোককে দেওয়া লাগবে যারা দল নিরপেক্ষ হবে। তাহলে আর কোনো মানে অবাধ নির্বাচনের আর কোনো বাধা থাকে না, এবং সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। গত নির্বাচনে 14 সালের নির্বাচনে 40টা রেজিস্টার্ড পার্টির মধ্যে মাত্র 10টা পার্টি অংশগ্রহণ করেছে।
ডক্টর আব্দুল রাজ্জাক, আশা প্রত্যাশা মানে বাস্তবতার দাবি আলোকে আমি সবই একটা শুনলেন। বলছি আর কি। জি। এই গত উপজেলা নির্বাচন, তা আমি তো মন্ত্রী হলাম না, মন্ত্রী ছিলাম না, আমার নির্বাচনে ই করার সুযোগ ছিল। আমি 1.5 মাস একটানা আমার প্রার্থীর পক্ষে, উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আমি কঠোর পরিশ্রম করেছি। সকাল থেকে রাত 2টা 3টা এরকম ক্যাম্পেইন করেছি। ইলেকশনের দিন আমার বাড়ির সামনে, বাড়ির সাথেই প্রাইমারি স্কুল। তা আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাড়ি থেকে বেরোবো না ইলেকশনের দিন, খালি ভোটটা দিতে যাবো। আমি আমার মার সাথে গিয়ে ভোট দিয়ে আসলাম, এসে বাসায় বসা। মানে আমার বাড়ির, আমি এটা জানি যে আমি বেরোলেই মানুষে বলবে প্রভাবিত করছে, সে ঘুরতেছে বিভিন্ন সেন্টারে। আমি সিদ্ধান্ত নিলাম এই আমার বাড়ির সামনের সেন্টারে ঘাটালের এক ইউনো ছিল দায়িত্বে, সে এত বাড়াবাড়ি করলো আর এত কিছু করলো, কিচ্ছু সে শুনলো না। মানে আমাদের লোকজনের উপরে, আমার বাড়ির সাথে। তবু আমি নীরবে শুইলাম। কাজেই আইজিবি পড়লেই যে পিরিজপুরের যে ওসি, পিরিজপুরের যে এসপি কথা শুনবে, এটা ঠিক না। ওরও নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে। এইরকম নিচের লেভেলে আপনার অত কথা শুনে না। যদি জনমত থাকে, থাকে, যে সেন্টারে আপনার 70% সমর্থন আছে, হ্যাঁ, সেখানে আপনি তার বিরুদ্ধে কোনো ম্যানিপুলেট করতে পারবেন না। যেখানে আপনার এই 50-50 বা একটু কাছাকাছি আছে, সেখানে হয়তো চেষ্টা করলে কিছু ভোট আপনি এদিক সেদিক। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তো অবস্থা তাই, কাছাকাছি তো এটা করা কঠিন। অল্প কিছু এরকম মারমুখো হয়ে যায়। যেখানে আপনার জনসমর্থন বেশি, সেখানে প্রশাসন চাইলেও ম্যানিপুলেট করতে পারে। সেখানে প্রশাসনকে শক্তিশালী করা, একটা ইলেকশন কমিশনকে স্ট্রেংথেন করা, নিরপেক্ষ করা, মানে প্রিভিয়াস ইলেকশন কমিশন, ওনাদের ইলেকশন কমিশন সম্পর্কে আপনাদের বিস্তর অভিযোগ আছে, নানা ইলেকশন কমিশন সম্পর্কে, এই ইলেকশন কমিশন সম্পর্কে বিস্তর অভিযোগ আছে সাম্প্রতিক অভিজ্ঞতা নিয়ে, ইউপি ইলেকশন সহ। হ্যাঁ, তো এখন নতুন ইলেকশন কমিশনকে একটা শক্তিশালী, মেরুদণ্ড সম্পন্ন, কার্যকর, একটা পৌরোহিত্য করার মতো নির্বাচন কমিশন করার ব্যাপারে কতটা আন্তরিক মানে আপনারা? না, সেটা তো এখন আমরা হাজারো আন্তরিকভাবে করলেও ওনারা সমালোচনা করবেনই। আমার বিশ্বাস, আমি চাইবো যে একটা আস্থা আনতে হবে যে নির্বাচন আমরা যাব এবং দেখবেন যে পরিবেশ ঠিকই সহায়ক হবে। আমরাও চেষ্টা করব যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয় এবং সকলের নিকট গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়। আমরা যতই সার্চ কমিটি করি, যতভাবেই করি, ওনারা ইলেকশনের রেজাল্ট, মানে যেদিন শপথ নিতে পারবে সেদিন বলবে যে না, ইলেকশন ভালো হয়েছে। আস্থার ব্যাপারটা যখন আসলো, শপথ দেওয়ার যেদিন এই ব্যাপারে আপনাদের সঙ্গে আমাদের শপথ নিবে মন্ত্রী হিসাবে, সেদিন বলবে যে নির্বাচন, যেহেতু আমরা ক্ষমতা 91 নির্বাচনের পরে সূক্ষ্ম কারচুপি, 2001 নির্বাচনের পরে স্থূল কারচুপি, এগুলো তো শুনেছি আমরা। কাজেই রাজাক ভাই, এগুলো তো রাজনীতিতে এগুলো অভিযোগ পাল্টা অভিযোগ থাকে, বাট বাস্তবতায় এই নির্বাচন কমিশনের প্রতি আসলে কারোরই আস্থা নাই। এবং এই ধরনের নির্বাচন কমিশন আমরা চাই না, কেউ চায় না জনগণ। এখন এমন একটা নির্বাচন কমিশন এটা করা হোক, কারণ আসলে তো গঠন তো গভর্নমেন্টই করবে। আমাদের দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন তো সরকারই গঠন করে আর কি, তাই না? আমরা তো গঠন করবো না, আমরা কথা বলতে পারবো শুধু আর কি। আমরা যে কথাটা বলতেছি, কথাটা যদি যুক্তিসঙ্গত হয়, তাহলে এটা মেনে ওইরকম একটা নির্বাচন কমিশন করা উচিত, কিন্তু যে নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা থাকবে এবং সেই নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্বাচনে যেতে আমরা আগ্রহী। হ্যাঁ, কিন্তু নজরুল ভাই, পুরো প্রক্রিয়ার মধ্যে তো একটা বলে না যে সিবিএম বলে একটা কথা আছে, কনফিডেন্স বিল্ডিং মেজার। এই যে একটা কাউন্সিল হলো, আওয়ামী লীগ কাউন্সিলে তো আপনাদেরকে আশা করেছিল, আপনারা গেলেন না, গণতন্ত্রের পক্ষে হাঁটবে বলে আশা করলেন কেন? ব্যাপারটা শোনেন, কাউন্সিলে না যাওয়ার ব্যাপারে এটা এক্সপ্লেন করা হয়েছে পার্টির পক্ষ থেকে আর কি। এক নম্বর কথা হলো যে আমরা তো গেছি, এর আগের কাউন্সিলে গেছি আমরা, ওনারাও তার আগের কাউন্সিলে আসছিলেন। তারা পাঠাইছিলেন একজন সহ প্রচার সম্পাদক, এবার বোধহয় উনি সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন আর কি, অসীম কুমার উকিল। আমরা পাঠিয়েছিলাম আমাদের একজন সাংগঠনিক সম্পাদককে, বুঝছেন। গতবার আমরা যখন কাউন্সিল করলাম, আমরা তাদেরকে দাওয়াত করেছিলাম, সবাই মিলে চলেন, আশা করি আগামী দিনে তারা বেগম খালেদা জিয়া যাবেন, আমাদের নেত্রী শেখ হাসিনা। সেই দিনের জন্য আমাদের দলকে তো এটা হিসাব করতেই হয় না যে দলের নেতা কর্মীরা এখন কি অবস্থায় আছে। এত লোক খুন হয়ে গেছে আমাদের, এত লোক গুম হয়ে আছে, এত মামলা মোকদ্দমা, এত জেল জুলুম। আপনার একটা প্রশ্ন তো থাকে, একটা সংকোচ এক ধরনের, সেরকম কোনো আবেগ কিন্তু ওখান থেকেও আমরা পাই নাই আর কি, যে অতিক্রমণ করে যাওয়া যাবে। কিন্তু আপনি তার সঙ্গে এটা একমত
যে আমরা সেই দিনের প্রতীক্ষা করছি যেদিন আওয়ামী লীগের সম্মেলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাবেন, বিএনপি সম্মেলনে জননেত্রী শেখ হাসিনা আসবেন, আমরা সেই দিনের প্রতীক্ষা করছি। এই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করতে পারি। শেষ করার আগে আমি বলতে চাই, আমার বাড়ি হলো টাঙ্গাইল জেলা, আমার পার্শ্ববর্তী জেলা হলো জামালপুর। আচ্ছা, জামালপুরে ওনার একজন কর্মী মারা গেছে এই 8 বছরে গেছে। আমার টাঙ্গাইলে একজন বিএনপির কর্মী মারা যায় নাই। এই মুহূর্তে মনে হয় না যে 10 জন বিএনপি নেতাও জেলে আছে। দাদা কি বলেন আপনি? টাঙ্গাইলে বলেন আপনি, এখনই টেলিফোন করেন, আমি বিএনপি নেতাকে টেলিফোন করে প্রশ্ন। আপনি কত লোক আমাদের গুম হয়েছে আপনি বলেন। আপনি ইলিয়াস আমরা এই আলোচনা আসলে চৌধুরী আলমকে পাইছি, হিরুকে পাইছি আমরা, পারভেজকে পাইছি আমরা, সুমনকে পাইছি আমরা, পাই নাই তো আমরা তাদেরকে। সময় সংক্ষিপ্ততা আছে, আজকে আর এগোতে পারছি না। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আবারও প্রেসিডিয়ামের নতুন সদস্য হিসেবে। জনাব নজরুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি অনলাইনেও আপনারা দেখতে পারেন, ভিজিট করুন www.ntbd.com। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।